আমি চাই বাংলাদেশ জিতুক, আপনি চান বাংলাদেশ জিতুক, কিন্তু বাংলাদেশ টিমে যারা খেলে তারা কি চায় যে আমরা জয়লাভ করি? যদি এটা হয়তো জিম্বাবুয়ের সাথে প্রথম ওডিআই ম্যাচটা আমরা কিভাবে হারলাম, যেখানে একটা সময় 70 রানে আমরা তাদের 8 উইকেট ফেলে দিচ্ছি, এমনকি 9 রানের ঝড় গতিতে 5 উইকেট তুলে নিয়েছেন। এরপরে তারা 141 করছে, বেশ ভালো কথা, 141 করছে, কিন্তু আমরা আবার ওই খেলা 25 রানের ব্যবধান হারিয়ে রেখেছি। কিভাবে সম্ভব? কারণটা কি? ব্যাটিং ব্যর্থতা। এরকম যদি তিনটা কারণ আজকে মিলে যায়, বাংলাদেশ আজকেও ম্যাচটা হারবে, এমনকি আমরা বলতে পারবো গর্বের সাথে বাংলাদেশ সিরিজ হারিয়ে গেছে। প্রথম কারণ, যদি টপ অর্ডার যদি আজকে আমাদের ব্যর্থ হয়। দ্বিতীয় কারণ, আমরা যদি ক্যাপ্টেন্সিতে ভুল করি, আমাদের ক্যাপ্টেন ব্যাট করে রান করতে পারতেছে না, বল করে ভালো কিছু করতে পারতেছে না, তিনি ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারতেছে না, এমনকি তার মাঝখানে যে একটা হীনমন্যতা কাজ করতেছে, উনি মোসাদ্দেককে পর্যন্ত বলতেন না। কি কারণে? আমি কিন্তু আবার আগের ভিডিওতে বলেছিলাম, উনিও অফ ব্রেক বলার, যদি কোনো কারণে উনি রান করতে পারে, উনি রান করতে না পারে, আর উনি যদি উইকেট নিতে পারে, আর উনি যদি উইকেট নিতে না পারে, এই দুইজনের মাঝখানে যে ধরনের একটা আনহেলদি কম্পিটিশন চলতেছে, এই কারণে বাংলাদেশ কিন্তু ডুবে যেতে পারে। এমনকি আপনি খেয়াল করে দেখেন, দলের মধ্যমণি হওয়ার কথা ছিল যিনি সাবেক ক্যাপ্টেন শান্ত, যে কিনা ভালো কোনো ব্যাটিং করতে পারতেছে না। কি কারণে? তার মাঝখানে একটা দম্ভ বা অহংকার কি চলে আসছে কিনা, যে আমি প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারবো। আমি তো দেখি না এবার জীবনে আপনি প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন, তাহলে কেন ডাউন দ্য গ্রাউন্ড আইসা ওই ধরনের শট খেলতে গেলেন? আগের কথা সব বাদ, আজকের ম্যাচ যদি আপনি কন্ডিশন ক্রিয়েট করতে না পারেন, শুধুমাত্র আপনি না, তানজিদ, সৌম্য সরকার কিংবা সাইদ, এমনকি লিটন কুমার দাস আজকে দলের সাথে যুক্ত হবেন, সেটা আমরা জানি। তিনি দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচটা খেলবেন, কিন্তু ইনজুরি কাটিয়ে তিনি কি জাতীয় দলে আইসা সরাসরি কি পারফরমেন্স করতে পারবেন? তিনি যে আজকের ম্যাচটা খেলবেন, তার কারণে কিন্তু দল থেকে ছিটকে পড়ে যাবে গত ম্যাচে যিনি একটু ভালো খেলতেছিলেন, নুরুল হাসান সোহান, ভালো খেলতে পেরেছিলেন। এখন যদি আজকে তার জায়গায় যদি লিটন কুমার আসে, এমনকি লিটন কুমার দাস যদি ভালো খেলতে না পারে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। এখন আজকের ম্যাচটা যদি আমরা জয়লাভ করতে চাই, অবশ্যই কিন্তু আমাদের মিডল ফেজে ভালো খেলতে হবে। এক হচ্ছে তৌহিদ, বাংলাদেশের মধ্যমণি, লিটন কুমার দাস, এমনকি সাবেক ক্যাপ্টেন শান্ত, তারা যদি একটু মিডল ফেজে ভালো করতে পারে, এমনকি উপর থেকে যদি সাইফের কথা বলেন, কিংবা সমস্যকের কথা বলেন, কিংবা তানজিতের কথা বলেন, তারা যদি একটু ভালো ব্যাটিং করতে পারে, তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের সমস্যা হচ্ছে মোসাদ্দেক। আমাদের সমস্যা কি কারণে? মোসাদ্দেক কিন্তু ঘরের মাটিতে ভালোই খেলতে পারছে, কিন্তু যখনই কন্ডিশন চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র মোসাদ্দেককে দোষ দিলে হবে না, সকল ব্যাটসম্যানকে দোষ দিতে হবে। আপনি ঘরের মাটিতে যে ধরনের কন্ডিশনে খেলতেন, এখানে শর্ট বল দিলে এখানে আসতো, কিন্তু যখন আপনাকে ওই কন্ডিশনে বল দেওয়া হচ্ছে, বল কিন্তু 6 ইঞ্চি উপরে আসতেছে। এই কারণে কিন্তু আপনি যখনই ব্যাট চালাতেছেন, ব্যাটের কানা কিনারে বল লাগতেছে, উপরে চলে যেতেছে, ইজি ক্যাচ হইতেছে। অন্যদিকে আপনি যদি বোলিং ডিপার্টমেন্ট আজকে খেয়াল করে দেখেন, অবশ্যই কিন্তু বোলিং এর মাঝখানে পরিবর্তন করতে হবে। কারণটা কি? আপনি যদি কন্ডিশনের সাথে যান, কিংবা কন্ডিশনের বিপরীতভাবে যান, বা শ্রুতির বিপরীতে আপনি যান, শ্রুতির বিপরীতে যাই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। যেখানে জিম্বাবুয়ের 4 জন প্রিমিয়াম পেস বোলার খেলাতেছে, আমরা কেন 3 জন খেলাবো? এমনকি আমাদের দলে কেন 3 জন স্পিন বোলার থাকবে? এটা তো বাংলাদেশে খেলা না, এটা তো শ্রীলঙ্কাতে খেলা না, এটা তো ভারতে খেলা না, এটা তো পাকিস্তানে খেলা না, খেলা হচ্ছে জিম্বাবুয়েতে, যেখানে পেস বোলিংটা বেশি কার্যকরী। তাহলে আমাদের দলে অবশ্যই 4 জন পেস বোলার লাগবে, এমনকি আমাদের কাছে বিশ্বমানের 4 জনই আছে। তাহলে কেন আমরা 3 জনকে খেলাবো? কেন আমরা অফ ব্রেক বল খেলাবো? কেন আমরা লেগ ব্রেক বল খেলাবো, যেটা কার্যকরী না? আমাদেরকে এমন দল খেলাতে হবে যেটা কার্যকরী। আপনি খেলা করে দেখেন, নাইট রানার যে গতিতে বল করতে পারতেছে, তার বল তো কেউ চোখেই দেখতে পারতেছে না ভাই। তার বল জিম্বাবুয়ের প্লেয়াররা চোখেই দেখতে পারতেছে না। তার সাথে যদি আপনি তাসকিন, মুস্তাফিজুর রহমান, এমনকি শরীফুল, আমরা যদি 4 জন পেস বোলার খেলাই, যথেষ্ট না? 4 জন পেস বোলার সাথে অলরাউন্ডার আছে আমাদের 3 জন। কিভাবে? যদি সৌম্য খেলে, সৌম্য যদি 2 থেকে 3টা ওভার বের করতে পারে, এমনকি আমাদের ক্যাপ্টেন যদি 2 থেকে 3 ওভার বের করতে পারে, এমনকি সে সাথে যদি মোসাদ্দেক যদি 2 থেকে 3 ওভার বের করতে পারে, তাহলে কিন্তু 3 জনে 3 ওভার করে বল করলে কিন্তু 9 ওভার, আরেকজন যদি এক্সট্রা বল করে, তাহলে কিন্তু 10 ওভার হয়ে যাচ্ছে ভাই। আমাদের প্রিমিয়াম 4 জন পেস বোলার লাগবে, সে সাথে যদি অলরাউন্ডার একটু মোটামুটি ভালো বল করতে পারে, তাহলে কিন্তু আমাদের 50 ওভার হয়ে যেতেছে। আমাদের টার্গেট কি রাখা উচিত? যেন আমরা 50 ওভার সুন্দর মতো বল করতে পারি। হ্যাঁ, পার্ট টাইম বোলারদেরকে একটু তারা হিট করবে, সেটা জানা কথা, কিন্তু যেহেতু জেনুইন বোলার 4 জন, তাদেরকে ফেস করা কিন্তু একটা কঠিন ব্যাপার হবে। কন্ডিশন কিন্তু সেম, এই ধরনের কন্ডিশনে কিন্তু নাইট রানা ভালো বোলিং করবে, তাসকিন ভালো বোলিং করবে। যদি আমাদের ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে খেলতে পারে, যেটা গত ম্যাচে মিসিং ছিল, তাহলে কিন্তু আজকে আমরা বলতে পারবো যে জিম্বাবুয়ের মতো টিমকে আমরা অনায়াসে হারাইতে পারবো। তবে জিম্বাবুয়ে কিন্তু একটা গোছানো টিম। বিগত 5-7 বছর আগে কিন্তু এই টিমটা এত গোছানো ছিল না, যেটা বর্তমানে মনে হচ্ছে। একটা সময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম, যখন এন্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার খেলতে পারতো, ওই সময় কিন্তু দলটা কিন্তু মারাত্মক ভালো ছিল। মনে পড়ে কি আপনাদের? যখন অ্যালিস্টার ক্যাম্বেল উপরে ছিল, এমনকি নীল জনসন ছিল, এমনকি নিচের দিকে একজন পেস বোলার ছিল হিথ স্ট্রিক, দুর্দান্ত বোলিং করতে পারতেন। ওই জামানায় কিন্তু তারা ফেরত চলে গেছে। এখন এই দলে ব্লেসিং মোজাবাড়ি বলেন, নাগাবার তাদের ক্যাপ্টেন বলেন, যে ধরনের গতিতে বল করতে পারতেছেন, ব্রায়ান বেনেট উপরে যেভাবে করতে পারতেছেন, ব্যাটিং করতে পারতেছেন, সে সাথে ব্যান কারেন, এমনকি মিডল ফেজে 1-2 জন ভালো ব্যাটসম্যান আছে, যারা কিনা খেলাকে
ত্বরান্বিত করতে পারবে, এমনকি দলটাকে দেখতে খুবই ব্যালেন্স টিম মনে হচ্ছে। এখন জিম্বাবুয়ে কিন্তু টি-20 বিশ্বকাপে ভালো খেলতে পারছে। এখন যদি বলেন তারা ঝড়ে বক মারছে, সেটা কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না। কারণটা কি, তারা কিন্তু এখন ব্যাটিংয়ে ভালো, তারা বোলিংয়ে ভালো, এমনকি তাদের কাছে অলরাউন্ডার আছে। সিকান্দার রাজা, তাকে আপনি কিভাবে ভুলে যান? এই ব্যাটসম্যানটা কিন্তু ব্যাট করে রান করতে পারতেছে, বল করে উইকেট দিতে পারতেছে, এমনকি দুর্দান্ত গান ফিল্ডার। ভাই, তাদের কাছে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। হঠাৎ করে যেন তারা একটু নতুনভাবে উন্মোচন করে ফেলছে ক্রিকেট বিশ্বে। বর্ণবাদিত্ব জিনিসটাকে যখন তারা একটু বাম সাইডে রেখে দিছে, সাদা কালোর যে একটা বর্ণবাদী বিদ্বেষ ছিল তাদের মাঝখানে আগে, এখন কিন্তু তারা ওই ধরনের জিনিস থেকে তারা বেরিয়ে গেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কিন্তু চাপ কিন্তু রয়ে গেছে ভাই। চাপ কেন রয়ে গেছে? আমরা একদিন ভালো খেলি, 3 দিন খারাপ খেলি। এই দল নিয়ে কিন্তু আমরা আমাদের ঘরের মাটিতে একটু উইকেটে অস্ট্রেলিয়াকে আমরা হোয়াইটেশ করতে নিয়েছিলাম, অল্পের জন্য তাদেরকে হোয়াইটেশ করতে পারি। কিন্তু কি এমন পরিবর্তন চলে আসলো? শুধুমাত্র লিটন কুমার দাস নাই, কিন্তু আমরা ব্যাটিং এমন বাজে কেন করলাম ভাই? কারণটা হচ্ছে আমাদের মাঝখানে খুবই তাড়াহুড়া। আমাদেরকে জিম্বাবুয়ে শহর ঘুরে দেখতে হবে, খেলা তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাদের মাঠে এত সময় লাগলে চলবে না, আমাদের গরম লাগে, আমাদের এসি রুমে যে বসে থাকতে হবে। এছাড়া আপনি ব্যাটিং করতে আসছেন, 140 রানের টার্গেট, আপনি কেন ছক্কা মারতে যাবেন ভাই? একটা 50 রানের পার্টনারশিপ হলেই তো খেলা শেষ। কিন্তু না, একজন ব্যাটসম্যানও করলো না। আপনি খেয়াল করতে তানজিদ করলো না, সৌম্য সরকার করলো না, তারপরে শান্ত করলো না, তহিদ হৃদয় একটু চেষ্টা করছিল, কিন্তু একটা বাজে শট খেলে সর্বশেষ আউট হয়েছেন। নুরুল হাসান সোহান একমাত্র ব্যাটসম্যান ছিল গত ম্যাচে যে কিনা একটা ভালো বলে আউট হয়েছেন। এছাড়া আপনি যত ব্যাটসম্যানের কথাই বলেন, কেউ কিন্তু ভালো করতে পারে না। তাহলে আজকে আমাদের দলটা কিরকম হচ্ছে আমি যদি এক নজরে বলে দিই, উপরে যদি আপনি খেয়াল করে দেখেন, তানজিদ, সৌম্য সরকার, শান্ত, লিটন, তহিদ হৃদয় 5 নম্বর হয়ে গেছে, মোসাদ্দেক 6 নম্বর, 7 নম্বর হচ্ছে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। 7 যদি হয়ে যায় 4 জন প্রিমিয়াম বোলার, তাসকিন, মোস্তাফিজ, তাহিদ রানা, শরীফুল। এই হচ্ছে আমাদের 11 জন। এর থেকে ভালো 11 আমি অন্তত বিচার করতে পারতেছি না। অন্তত আজকে আমি আমার দলে কোনোভাবেই ঋষাদের কথা বলেন কিংবা আপনি যদি তানবীরের কথা বলেন, কোনো মতে আমি রাখতে পারতেছি না। কারণ এই ধরনের কন্ডিশনে স্পিন কোনো কার্যকরী না। আমাদের স্পিনের ঘাটতি মেটাতে হবে এভাবে। মোসাদ্দেক, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এমনকি সৌম্য সরকার যদি 2 থেকে 3 বার বের করতে পারে, এটা দিয়ে আমাদেরকে ষষ্ঠ বোলিং এর যে 10টা ওভার, এই কোটা আমাদের পূরণ করতে হবে। তবে অবশ্যই আমাদেরকে ব্যাটিংটা এভাবে করতে হবে, তারা কিন্তু অবশ্যই শর্ট বল দিবে, তারা জানে শর্ট বলে বাংলাদেশ এতটা পারদর্শী না, কিন্তু ওই ধরনের বলগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। যে বলগুলোতে আমরা পারদর্শী, যে বলগুলো ব্যাটের সামনে আসবে, যে বলগুলো প্যাডে আসবে, অফসাইডে আসবে, ওই বলগুলোতে রান করতে হবে। খারাপ বলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা যদি খুব তাড়াহুড়া করে ফেলি, তাহলে কিন্তু আজকেও আমরা গর্তে পড়ে যাব। গর্তে যদি পড়ে যাই, আমরা কিন্তু উঠতে পারবো না। এখনই কিন্তু আমাদের সময়, সামনে কিন্তু আমাদের এই কন্ডিশনে খেলতে হবে। এই কন্ডিশনে কিন্তু বিশ্বকাপ ভাই, 2027 বিশ্বকাপ কিন্তু এখানেই হবে। এখন যদি আমরা যদি ভালো খেলতে না পারি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে 2027 বিশ্বকাপ যে এখানেই খেলবো, তাহলে কিন্তু আমরা কিন্তু আরো বড় বড় দলের সাথে আমরা খেলবো। এখানে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আমাদের খেলা পড়তে পারে, ইন্ডিয়ার সাথে খেলা পড়তে পারে, নিউজিল্যান্ডের সাথে খেলা পড়তে পারে। ভাই, তখন আমরা কি করবো ভাই? তাদের বোলিং তো আরো ভালো থাকবে। যদি আমরা জিম্বাবুয়ের সাথে এই কন্ডিশনে খেলতে না পারি, তাহলে আমরা কিভাবে ভালো কিছু করতে পারবো? ভাই, আজকে আমাদের ভালো করার জন্য কালেকটিভলি ভালো করতে হবে, ব্যাটিং ভালো করতে হবে, বোলিং ভালো করতে হবে, এমনকি অলরাউন্ডার যারা আছে তাদেরকেও ভালো বোলিং করতে হবে, এমনকি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে। ভালো থাকবেন।